হত্যার প্রতিবাদে দেশজুড়ে ক্ষোভ, বাসায় গেলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস। হামে আরও 7 শিশুর মৃত্যু, 1 মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আশা চিকিৎসকদের। বিদ্যুতের পাইকারি দাম 17 থেকে 21% বাড়ানোর প্রস্তাব, নেতিবাচক প্রভাবের শঙ্কা ভোক্তাদের। বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইট গেল সৌদি আরবে, রোববার শুরু হবে আনুষ্ঠানিকতা। আসসালামু আলাইকুম, মোহসেন আর শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। আজও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 8 বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসে উঠেছেন সব শ্রেণী পেশার মানুষ। হৃদয় বিদারক এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল গ্রেপ্তার হলেও দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন রামিসার আবাসস্থল পল্লবীর মানুষ। কালচি এলাকায় সর্বস্তরের মানুষও পৈশাচিক এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডের বিচার চেয়ে মিরপুর 11 এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে জামাতে ইসলামীর মহিলা বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা। রামিসাকে যেইভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুর কায়দায়, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার পরিবর্তে আরেকটা মাথা চাই, যে তার মাথা কেটেছে, এবং যে তার সহযোগী ছিল, তার সহধর্মিনী, সেই মহিলাকেও আমরা চাই একই কায়দায় হত্যা করা হোক। এলাকাবাসী জানান, আসামি সোহেল রানা 2 মাস আগে থেকে স্ত্রীকে নিয়ে পল্লবীতে বসবাস শুরু করেন। তার পাশের ফ্ল্যাটে 17 বছর ধরে বসবাস করে রামিসার পরিবার। মঙ্গলবার সোহেলের ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে নিজেই হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয় সোহেল। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মিরপুরের পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে রাতে শিশুটির বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 10টার দিকে সরকার প্রধান পল্লবীতে রামিসার বাসায় পৌঁছান। এ সময় শিশুটির বাবা মাকে সান্ত্বনা দেন, বলেন অভিযুক্তদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষেই তিনি সরাসরি শিশু রামিসার বাসায় যান। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশ ক্ষোভে ফুঁসছে। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেনি চেম্বার আদালত। আগামী 9 জুন এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবে পূর্ণাঙ্গ বেঞ্চে। গত 7 এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানে সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। আদেশের তারিখ হতে 3 মাসের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। বিচারকদের নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়েছে, এমন অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শিশির মনির। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্ত বিচার বিভাগের উপর চপেটাঘাত। তিনি আরও বলেন, বিএনপি সহ 32 দল এ ব্যাপারে একমত ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা ক্ষমতায় এসে এটা বাতিল করে দিয়েছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে তারা সেখান থেকে সরে গেছেন। এতে শুধু জামায়াত না, জনগণও বিরক্ত। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিগত সরকার যে পথ দেখিয়ে গেছে সে পথেই হাঁটছে সরকার।
33টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং 116 অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। একই সাথে খুবই ইন্টারেস্টিং, তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল আজকালকার মাননীয় আইনমন্ত্রী তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন। ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। গুম প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এই আইন দিয়ে জাতীয় চাহিদা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গুমের বিচারে আপোষ করলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে এবং ফ্যাসিস্ট আমলের মতো ভয়ের সংস্কৃতি তৈরি হবে। তিনি আক্ষেপ জানিয়ে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছে। বিচার কাজ দ্রুত এগিয়ে নেবার আহ্বান জানান তিনি। প্রস্তাবিত দুটি চমৎকার আইন আমাদের কাছে আছে। যে চমৎকার আইনটা করা হয়েছে, দুঃখজনকভাবে এই দুটো আইনই আওয়ামী সরকারের তৈরি আইনের চেয়েও জঘন্য হয়েছে। এই আইন দিয়ে বাংলাদেশে গুম প্রতিরোধ করা সম্ভব নয়। এটা আমরা শক্ত কণ্ঠে সরকারকে বলছি যে দয়া করে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের গুমের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে তদন্তে কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর, তাই এসব বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। একই সাথে সরকারের সাথে বিচার বিভাগকে মুখোমুখি করতে এই রিট হয়েছে বলেও আদালত পর্যবেক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটের শুনানি শেষে গত 17 মে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। গত 4 মে এই রিট আবেদন করেন মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মোহসিন রশিদ। এদিকে আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী মোহসিন রশিদ। বলেছি যে ওনার উদ্দেশ্যটা কোনো আইনগত প্রতিকার চাওয়া না। মনে হতে পারে যে উনি কোনো হয়তো রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন। আমি দ্বিতীয়ত বলেছি, উনি যেহেতু ইতিপূর্বে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, সেই রিট পিটিশনটা আগেও খারিজ হয়ে গিয়েছিল, একই বিষয়ের উপরে আরেকটি রিট পিটিশন দায়ের করতে পারেন না। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ঋণ খেলাপিদের আইনের আওতায় আনা এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উচিত নয়, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়া বাজেট কমিটির আয়োজনে কর্মসংস্থান, বিনিয়োগে, সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুর 4 আসনের সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বাজেট কার্যত মূল নীতি নির্ধারণের বিষয় ছিল না, এটি কেবল কাগজে দলিলে সীমাবদ্ধ ছিল। তার অভিযোগ, সে সময় দেশ পরিচালিত হয়েছে একটি কর্পোরেট গোষ্ঠীর স্বার্থকে কেন্দ্র করে। তিনি সরকারের কাছে প্রত্যাশা করেন, এবারের বাজেট যেন লুটপাটের নয়, বরং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার বাজেট হয়। ভবিষ্যতে আমরা নতুন করে ভাবনার সময় এসেছে, হয়তো পরিবর্তন করতেই হবে অথবা চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার তো কোনো অপশন নেই। আওয়ামী লীগের সময়টাতে বাজেট সেটা আসলে মুখ্য বিষয় ছিল না, সেটা একটা কাগজে দলিল ছিল যে কোনোভাবেই এই বাজেট যেন লুটেরাদের বাজেট না হয়, সে বাজেট যেন সাধারণ জনগণের বাজেট হয়। তীব্র বিরোধিতার মধ্যে শেষ হলো বিদ্যুতের দাম বৃদ্ধির 2 দিনব্যাপী গণশুনানি। দাম না বাড়িয়ে খরচ কমানোর কৌশল খুঁজে বের করার পরামর্শ উঠে আসে শুনানিতে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে অংশ নেন বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও গ্রাহক প্রতিনিধিরা। অব্যাহত লোকসান, জ্বালানি ব্যয় বৃদ্ধি ও ভর্তুকি কমানোর বিদ্যুতের পাইকারি দাম 17 থেকে 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মূল্যবৃদ্ধির বিরোধিতাকারীরা বলেন, বিদ্যুৎ খাতের অদক্ষতা ও অব্যবস্থাপনাগত দুর্বলতার দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় করার নিয়মে পরিণত হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন ব্যয় আরও বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে সমাজের সব ক্ষেত্রে। বৃহস্পতিবার পরিচালিত হলো বাংলাদেশের শেষ হজ ফ্লাইট। এবছর ৭৮,০০০-এর বেশি বাংলাদেশি হজ পালন করবেন। আগামী রোববার হজযাত্রীদের মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। ৭ জিলহজ রোববার এশার নামাজের পর ইহরাম বেঁধে তাবুর শহর মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। সকল মুসল্লির সাথে মিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি হজযাত্রীরাও। হজ পালনের উদ্দেশ্যে আমরা আমাদের হোটেল থেকে মিনার উদ্দেশ্যে আমরা রওনা করব। আসার পরে আমরা উমরা করছি এবং এই সময়গুলো আমরা অতিবাহিত করতেছি জিকির আজগার নফল ইবাদত করার মাধ্যমে। ৭ তারিখে মিনার অভিমুখে সকল হজযাত্রী যাত্রা করবেন এবং ওখানে যে 5 দিনের হজের মূল কার্যক্রম সেখান থেকে শুরু হবে। সকল হজযাত্রী আল্লাহর মেহমান তারা মিনার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হজ পালন নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব সরকার। এছাড়া নিজেদের মতো করে প্রস্তুতি গ্রহণ করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস সহ বিভিন্ন দেশের হজ মিশনগুলো। আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ইনশাল্লাহ এখানে আরাফাত দিবস 26শে মে তারিখে হবে। আমরা ধর্মীয় বিধান অনুযায়ী 25শে মের মধ্যে আমাদের যাবতীয় হাজিগণকে আমরা মিনায় নিয়ে যাব। ৯ জিলহজ মঙ্গলবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর ৭৮,৫০০ বাংলাদেশি হজ পালন করবেন। হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 18 বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ছাত্রদের স্বদেশপ্রেম থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়ের প্রথম গ্রন্থ পঞ্চগীতি কবির গানে স্বদেশ চেতনার বইয়ে প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সমৃদ্ধ উন্নয়ন যাত্রা অব্যাহত রয়েছে, কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার উল্লেখ করে তিনি বলেন, কবিতা প্রেম নিজেকে ছাড়া কাউকে চেনে না, তাই সকলের মধ্যে স্বদেশ প্রেম জাগ্রত থাকা দরকার। উত্তরা সার্বজনীন পূজা কমিটি 2026-2027 মেয়াদের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ। বক্তারা সম্প্রীতি, ঐক্য ও ধর্মীয় সহাবস্থানের চেতনাকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ব্যঙ্গ করে তৈরি করা রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি সিজেপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করে ভারতের প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদে সম্প্রতি এই ডিজিটাল আন্দোলনের সূচনা হয়েছিল। ভারতীয় জেনজিদের তৈরি করা সিজেপি মাত্র কয়েকদিনেই ইনস্টাগ্রামে 1.5 কোটি অনুসারী লাভ করে। সেখানে বিজেপির অনুসারী সংখ্যা 87 লাখ আর বিরোধী দল কংগ্রেসের অনুসারী 1,32 লাখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির অনুসারী সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হলো সিজেপির অ্যাকাউন্ট। ভারত সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব রাঠি সহ দেশটির তরুণ সমাজ।
পোস্টাল ভোট পদ্ধতি রেখে প্যানেলহীন নির্বাচনে হাঁটছে বিসিবি। উন্মুক্ত নির্বাচন প্রত্যাশা করে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আশা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এদিকে প্রথম দিনে 3 ক্যাটাগরিতে মোট 23 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন কুশলী আসির। নির্বাচনকে কেন্দ্র করে দিনভর প্রার্থীদের পদচারণায় মুখর বিসিবি। গত অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে তামিম ইকবাল সহ প্রার্থিতা প্রত্যাহারের হিড়িক উঠে শেষ পর্যন্ত ওই বোর্ড স্থগিত করা হয়। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করা তামিম ইকবাল এবারে নির্বাচনের প্রার্থী। তার দাবি, নির্বাচনে কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। ক্রিকেট বোর্ড থেকে ইনক্লুডিং মি কোনো জায়গা থেকে কোনো তদবির বা কোনো ধারে কোনো রিকোয়েস্ট যে অমুকরে করা লাগবে আমার মনে হয় না আপনারা এটা খুঁজে পাবেন, কেউ বলতে পারবে। সো এইসব জায়গা থেকে আই হ্যাভ গিভেন ভেরি স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস টু অল মাই টিম ম্যান যে এইসব ধরনের আমরা কোনো কিছুতে সাথে জড়াবো না। অন্য প্রার্থীদেরও আশা নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু হবে এই আশা করেই কিন্তু এই জায়গায় আসা। আমি আশা করি একটা শান্তিপূর্ণ এবং একটা স্বচ্ছ নির্বাচন হবে। খুবই সুন্দর পরিবেশ, মোটামুটি উৎসবমুখর পরিবেশ। আমরা যতটা ভেবেছি তার চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ভালো ভালো লোকজন এসছেন সবাই। মনোনয়ন ফরম জমা দেওয়ার প্রথম দিনে ক্যাটাগরি 1 থেকে 8 জন জমা দিয়েছেন। ক্যাটাগরি 2-এ জমা হয়েছে 14টি, অন্যদিকে ক্যাটাগরি 3-এ জমা হয়েছে 1টি। কিছু অংশ তারা আগামীকাল পর্যন্ত বিকাল পর্যন্ত ওপেন আছে, তো সেইখানে যারা জমা দিবেন সকলকে নিয়ে আমরা একটা স্ক্রুটিনি করব। আগামী 7 জুন হবে 23 পরিচালক পদে বিসিবি নির্বাচন। বাকি 2 জন পরিচালক হবেন সরকার মনোনীত। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। বিসিবির সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে এবার হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব নিচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের ক্রিকেটের পাইপলাইনকে ঢেলে সাজানোর পরিকল্পনা তার। দিনে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে, চ্যালেঞ্জ ছাড়া বেঁচে থাকার তো দরকার নেই। আমার মনে হয় যে চ্যালেঞ্জ না, আমি বলবো যে এটা এক্সাইটিং আরেকটা জায়গা যেখানে আসলে হয়তো আরেকটু ভালো কাজ করতে পারবো, বেটার সার্ভিস দিতে পারবো দেশকে, এবং বেশি আরেকটা জেনারেশন যদি আরেকটু বেটার হয় তাহলে এই কাজটা আমার কাছে বলতে আরো বেশি মহৎ। এই কারণে আসলে এখানে আসে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।